কহিল, দেখুন, আপনার কাছে এখন আমি সত্য কথাই বলবো। আজ আমি আমার বন্ধুকে বাঁচাবার সংকল্প করেই শুধু এসেছিলুম। সে বিপদে না পড়ে, এই ছিল আমার একমাত্র উদ্দেশ্য। কিন্তু এখন দেখছি তাকে বাঁচানোর চেয়ে আপনাকে বাঁচানো আমার ঢের বেশি কর্তব্য। কারণ তার বিপদ ইচ্ছাকৃত, কিন্তু আপনি ঝাঁপ দিচ্ছেন অন্ধকারে। এইমাত্র আপনার বাবা যখন আমাকেই প্রমাণ করবার ভার দিলেন, তখন মনে হয়েছিল বন্ধুর বিরুদ্ধে এ ভার গ্রহণ করব না। কিন্তু এখন দেখছি এ কাজ আমাকেই করতে হবে, না করলে অন্যায় হবে। অচলা কহিল, কিন্তু তিনি শুনলে কি দুঃখিত হবেন না? সুরেশ কহিল, উপায় নেই। যে লোক পাষণ্ডের মতো আপনাকে এত বড় প্রবঞ্চনা করেছে, বন্ধু হলেও তার সুখ দুঃখ চিন্তা করার প্রয়োজন মনে করিনি। কিন্তু বিপদ হয়েছে এই যে, আমি তাদের গ্রামের নামটাও জানি না। কোনো উপায়ে আজ যদি সেইটে মাত্র জানতে পাই, তাহলে সকালেই নিজে গিয়ে সেখানে উপস্থিত হব এবং সমস্ত প্রমাণ টেনে এনে আপনার বাবার সম্মুখে উপস্থিত করে বন্ধুর পাপের প্রায়শ্চিত্ত করব। অচলা কহিল, কিন্তু আপনি কেন এত কষ্ট করবেন? বাবাকে বলুন না, তিনি তার বিশ্বাসী কোনো লোক দিয়ে সমস্ত সংবাদ জেনে নিন। 24 পরগনার রাজপুর গ্রাম তো বেশি দূরে নয়। সুরেশ আশ্চর্য হইয়া বলিল, রাজপুর? তাহলে গ্রামের নামটা তো আপনি জানেন দেখছি। আর কিছু জানেন? অচলা সহজভাবে কহিল, আপনি যা বললেন আমি ওইটুকুই জানি। রাজপুরের উত্তর পাড়ায় একখানি মেটে বাড়ি আছে, ভিতরে গুটি তিনেক ঘর, বাইরে চণ্ডী মণ্ডপ, তাতে গ্রামের পাঠশালা বসে। সুরেশ জিজ্ঞাসা করিল, মহিমের সাংসারিক অবস্থা? অচলা কহিল, সে বিষয়েও আপনি যা বললেন তাই। সামান্য কিছু সম্পত্তি আছে, তাতে কোনো মতে দুঃখ কষ্টে গ্রাসাচ্ছাদন চলে মাত্র। সুরেশ কহিল, আপনি তো তাহলে সমস্তই জানেন দেখছি। অচলা কহিল, এইটুকু জানি, কারণ এইটুকুই তাকে একদিন জিজ্ঞেস করেছিলুম। আর আপনি তো জানেন তিনি কখনো মিথ্যে বলেন না। সুরেশ সমস্ত মুখ কালিবর্ণ করিয়া কহিল, যখন সমস্তই জানেন, তখন আপনাদের সতর্ক করতে আসাটা আমার পক্ষে নিতান্তই একটা বাহুল্য কাজ হয়েছে দেখছি। আপনাকে সে ঠকাতে চায়নি। অচলা কহিল, আমি কিছু কিছু জানি বটে, কিন্তু আপনি তো আমাকে জানাতে আসেননি। আপনি যাকে জানাতে এসেছিলেন তিনি এখনও জানেন না। তবে যদি বলেন, আমি যতটুকু জানি বাবাকে জানাতে পারি। সুরেশ উদাস কণ্ঠে কহিল, আপনার ইচ্ছে, কিন্তু আমাকে গিয়ে মহিমকে সমস্ত কথা জানিয়ে তার কাছে ক্ষমা চাইতে হবে, তবে আমি স্থির হতে পারবো। অচলা জিজ্ঞেস করিল, তার কি কিছু আবশ্যক আছে? সুরেশ পুনরায় উত্তেজিত হইয়া উঠিল, কহিল, আবশ্যক নেই? না জেনে তার উপর যে সকল মিথ্যা দোষারোপ আজ করেছি, সে অপরাধ আমার কত বড় আপনি কি মনে মনে তা বোঝেননি? তাকে জুয়াচোর, মিথ্যেবাদী কিছু বলতেই বাকি রাখিনি। এ সকল কথা তার কাছে স্বীকার না করে কেমন করে আমি পরিত্রাণ পাব? অচলা কিছুক্ষণ চুপ করিয়া ধীরে ধীরে বলিল, বরঞ্চ আমি বলি, এসবের কিছুই দরকার নেই সুরেশবাবু। মনে মনে ক্ষমা চাওয়ার চেয়ে প্রকাশ্যে চাওয়াই যে সকল সময়ে বড় জিনিস, এ আমি স্বীকার করিনি। তিনি শুনতে পেলেই যখন ব্যথা পাবেন, তখন কাজ কি তাকে শুনিয়ে? আমি বাবাকেও বরঞ্চ নিষেধ করে দেব, যেন আপনার কথা তাকে না বলেন। সুরেশ কহিল, আচ্ছা। তারপরে অচলার মুখের দিকে কিছুক্ষণ নিঃশব্দে চাহিয়া থাকিয়া বলিল, আমি একটা জিনিস বারবার লক্ষ্য করেছি যে, মহিম কোনো কারণেই এতটুকু ব্যথা না পায়। এটা আপনার একমাত্র চেষ্টা। বেশ, তাই হোক। আমি তাকে কোনো কথাই বলবো না। আজ তার সম্বন্ধে আমার মনে যত কথা উঠেছে তাও বলতে চাইনি, কিন্তু আপনাকে একটা কথা না বলে কিছুতেই পারছি না। অচলা স্নিগ্ধ চক্ষু দুটি তুলিয়া কহিল, বেশ, বলুন। সুরেশ কহিল, তার কাছে ক্ষমা চাইতে পেলুম না, কিন্তু আপনার কাছে চাইছি, আমায় মাপ করুন। বলিয়া সে হঠাৎ দুই হাত যুক্ত করিল। ছি ছি, ও কি করেন? বলিয়া অচলা চক্ষের নিমিষে হাত দুটি ধরিয়া ফেলিয়াই তৎক্ষণাৎ ছাড়িয়া দিয়া কহিল, এই কি বিষম অন্যায় বলুন তো। বলিতে বলিতেই তাহার সমস্ত মুখ লজ্জায় রাঙা হইয়া উঠিল। সুরেশের সর্বাঙ্গ রোমাঞ্চিত হইয়া উঠিল। এই আশ্চর্য স্পর্শ, সলজ্জ মুখের অপরূপ রক্তিম দীপ্তি চক্ষের পলকে তাহাকে একেবারে অবশ করিয়া ফেলিল।
সে অচলার অবনত মুখের পানে কিছুক্ষণ স্তব্ধভাবে চাহিয়া থাকিয়া অবশেষে ধীরে ধীরে কহিল, না, আমি কোনো অন্যায় করিনি। বরঞ্চ আমার সহস্র কোটি অন্যায়ের মধ্যে যদি কোনো ঠিক কাজ হয়ে থাকে তো সে এই। আপনি ক্ষমা করলেই আমার মনের সমস্ত ক্ষোভ ধুয়ে মুছে যাবে। অচলা কাতর হইয়া কহিল, আপনি অমন কথা কিছু বলবেন না। যাকে দুবার মৃত্যুর গ্রাস থেকে ফিরিয়ে এনেছেন তাও শুনেছেন? শুনেছি। আপনার মতো সুহৃদ তার আর কে আছে? না, বোধহয় আপনি ছাড়া আর কেউ নেই। আর সেই সুবাদে আমরা দুজন। অচলার মুখের ওপর আবার একটুখানি রাঙা আভা দেখা দিল। সে কহিল, হ্যাঁ বন্ধু, আপনি তাকে মরণের পথ থেকে ফিরিয়ে এনেছেন, তাই তার সম্বন্ধে আপনার কোনো কাজই আমি অন্যায় বলে ভাবতে পারিনি। মনের মধ্যে কোনো ক্ষোভ, কোনো লজ্জা আপনি রাখবেন না। ক্ষমা কথাটা উচ্চারণ করলে আপনার যদি তৃপ্তি হয় আমি তাও বলতে রাজি ছিল, যদি না আমার মুখে বাধ্য। আচ্ছা, কাজ নেই বলিয়া সুরেশ উঠিয়া দাঁড়াইয়া বলিল, আপনার বাবার সঙ্গে দেখা হলো না? তিনি বোধহয় ব্যস্ত আছেন। মহিমের সঙ্গে হয়তো আবার কোনো দিন আসতেও পারি। নমস্কার। অচলা একটুখানি হাসিয়া কহিল, নমস্কার, কিন্তু তার সঙ্গেই যে আসতে হবে এর তো কোনো মানে নেই। সত্যি বলছেন? সত্যি বলছি, আমার পরম সৌভাগ্য। বলিয়া সুরেশ আর একবার নমস্কার করিয়া বাহির হইয়া গেল। বাহিরে আসিয়া যেন নেশার মতো তাহার সমস্ত দেহ মন টলিতে লাগিল। আকাশের খর রৌদ্র তখন নিস্তেজ হইয়া পড়িতেছিল। সে গাড়ি ফিরাইয়া দিয়া একাকী পদব্রজে বাহির হইয়া পড়িল। ইচ্ছা কলিকাতার জনাকীর্ণ কোলাহলময় রাজপথের মধ্যে আপনাকে সম্পূর্ণ মগ্ন করিয়া দিয়া অবস্থাটা একবার ভাবিয়া লয়। অচলার মুখ, অবয়ব, ভাষা, ব্যবহার সমস্তই তাহার শুরু হইতে শেষ পর্যন্ত পুনঃ পুনঃ মনে পড়িয়া নিজেকে যেন ছোট বলিয়া বোধ হইতে লাগিল। সে মুখে সৌন্দর্যের অলৌকিত্য ছিল না। কথায়, ব্যবহারে, জ্ঞান, বিদ্যা, বুদ্ধির অপরূপত্ব কোথাও এতটুকু প্রকাশ পায় নাই। তথাপি কেমন করিয়া যেন কেবলই মনে হইতে লাগিল এমন একটা বিস্ময়কর বস্তু এইমাত্র সে দেখিয়া আসিয়াছে, যাহা এতদিন কোথাও তাহার চোখে পড়ে নাই। পথে চলিতে চলিতে আপনাকে আপনি অনুক্ষণ এই প্রশ্ন করিতে লাগিল, এ বিস্ময় কিসের জন্য? কিসে তাহাকে আজ এতখানি অভিভূত করিয়া দিয়াছে? এই তরুণীর মধ্যে এমন কোন জিনিস আজ সে দেখিতে পাইয়াছে, যাহাতে আপনাকে আপনি লীন মনে করিয়াও তাহার সমস্ত অন্তরটা কি এক অপরিজ্ঞাত সার্থকতায় ভরিয়া গিয়াছে? এই মেয়েটির সত্যকার কোনো পরিচয়ই এখন তাহার ভাগ্যে ঘটে নাই বটে, কিন্তু সে যে বড়, অনেক বড়, তাহাকে লাভ করা যে কোনো পুরুষের পক্ষেই যে দুর্ভাগ্য নয়, এ সংশয় একটি বারও তাহার মনে উদয় হয় না কেন? ভাবিতে ভাবিতে হঠাৎ এক সময় তাহার চিন্তাধারা ঠিক জায়গাটিতে আঘাত করিয়া বসিল। তাহার মনে হইল এই যে মেয়েটি শিক্ষায়, জ্ঞানে, বয়সে হয়তো সকল বিষয়েই তাহার অপেক্ষা ছোট হইয়াও এই দণ্ড কয়েকের আলাপেই তাহাকে এমন করিয়া পরাজিত করিয়া ফেলিল, সে শুধু তাহার অসাধারণ সংযমের বলে। তাই সে এত শান্ত হইয়াও, এত দৃঢ়, এত জানিয়াও এমন নির্বাক। মহিমের সম্বন্ধে সে নিজে যখন প্রগলভের মতো অবিশ্রাম বকিয়া গিয়াছে, তখন এই মেয়েটি অধমুখে শুনিয়াছে, সহিয়াছে, কিন্তু মুহূর্তের জন্য চঞ্চল হইয়া তর্ক করিয়া, কলহ করিয়া আপনাকে লঘু করে নাই। সর্বক্ষণই আপনাকে দমন করিয়াছে, গোপন করিয়াছে, অথচ কিছুই তাহার অবিদিত ছিল না। মহিমকে সে যে কতখানি ভালোবাসে তাহা জানিতে দিল না সত্য, কিন্তু তাহার অবিচলিত শ্রদ্ধা যে কিছুতেই তিলার্ধ ক্ষুণ্ণ হয় নাই, সে কথা কতই না সহজে সংক্ষেপে জানাইয়া দিল। এ বিদ্যা যে মহিমের কাছেই শেখা এবং ভালো করিয়াই শেখা, এ কথা সে বহুবার আপনাকে আপনিই বলিতে লাগিল, এবং তাহার নিজের মধ্যে শিশুকাল হইতেই সংযম জিনিসটার একান্ত অভাব ছিল বলিয়া ইহারই এতখানি প্রাচুর্য আর একজনের মধ্যে দেখিতে পাইয়া তাহার শিক্ষিত ভদ্র অন্তঃকরণ আপনা আপনি এই গৌরবময়ীর পদতলে মাথা নত করিয়া ধন্য বোধ করিল। অনেক রাস্তা গলি ঘুরিয়া ক্লান্ত হইয়া সুরেশ সন্ধ্যার পর বাড়ি ফিরিল।
বসিবার ঘরে ঢুকিয়া আশ্চর্য হইয়া দেখিল মহিম চোখের ওপর হাত চাপা দিয়া একটা কোচের ওপর পড়িয়া আছে। উঠিয়া বসিয়া কহিল, এসো সুরেশ। এই যে, বলিয়া সুরেশ ধীরে ধীরে কাছে আসিয়া একটা চৌকি টানিয়া বসিল। মহিম কালভদ্রে আসে, সুতরাং সে আসিলেই সুরেশের অভ্যর্থনা কিঞ্চিত উগ্র হইয়া উঠিত। আজ কিন্তু তাহার মুখ দিয়া আর কোনো কথাই বাহির হইল না। মহিম মনে মনে বিস্ময়াপন্ন হইয়া কহিল, বাসায় ফিরে এসে শুনি তুমি গিয়েছিলে, তাই মনে করলুম দয়া করে একবার দেখা দিয়ে আসি। না হে, কতদিন পর এলে, মনে করতে পারো? মহিম হাসিয়া কহিল, পারি, কিন্তু সময় করে উঠতে পারিনি যে। বলিয়া লক্ষ্য করিয়া দেখিল গ্যাসের আলোকে সুরেশের মুখের চেহারা অত্যন্ত ম্লান এবং কঠিন দেখাইতেছে। তাহাকে প্রসন্ন করিবার অভিলাষে স্নিগ্ধ স্বরে পুনরায় কহিল, তোমার রাগ হতে পারে, এ আমি হাজারবার স্বীকার করি সুরেশ, কিন্তু বাস্তবিক সময় পাইনি। আজকাল পড়াশোনার চাপও একটু আছে, তাছাড়া সকালে বিকেলে গোটা দুই টিউশনি। আবার টিউশনি নেওয়া হয়েছে? মহিম তাহার ঠিক জবাবটা এড়াইয়া গিয়া জিজ্ঞাসা করিল, আমাকে খুঁজেছিলে? বিশেষ কিছু দরকার ছিল কি? সুরেশ কহিল, তুমি আজ না এলে আমাকে আবার কাল সকালে যেতে হতো। মহিম কারণ জানিবার জন্য জিজ্ঞাসু চোখে চাহিয়া রহিল। সুরেশ অনেকক্ষণ পর্যন্ত নিঃশব্দে তাহার পায়ের জুতো জোড়ার পানে চাহিয়া থাকিয়া কহিল, তুমি এর মধ্যে বোধ করি কেদারবাবুর বাড়িতে আর যাওনি? মহিম কহিল, না। কেন যাওনি? আমার জন্যে তো। আচ্ছা, তোমার সেই প্রতিশ্রুতি থেকে তোমাকে আমি মুক্তি দিলাম, তোমার ইচ্ছে মতো সেখানে যেতে পারো। মহিম হাসিল। যাব না এমন প্রতিজ্ঞা করেছিলাম বলে তো আমার মনে হয় না। সুরেশ বলিল, না হয় ভালোই, তবু আমার তরফ থেকে যদি কোনো বাধা থাকে তো সে আমি তুলে নিলুম। এটা অনুগ্রহ না নিগ্রহ সুরেশ? তোমার কি মনে হয় মহিম? চিরকাল যা মনে হয় তাই। সুরেশ কহিল, তার মানে আমার খামখেয়াল, এই না? তা বেশ, তোমার যা ইচ্ছে মনে করতে পারো, আমার আপত্তি নেই। শুধু যে বাধাটা আমি দিয়েছিলাম সেইটাই আজ সরিয়ে দিল। কিন্তু তার কারণ জিজ্ঞেস করতে পারি কি? খেয়ালের কি কারণ থাকে যে তুমি জিজ্ঞেস করলেই আমাকে বলতে হবে? মহিম ক্ষণকাল মৌন থাকিয়া গম্ভীর হইয়া বলিল, কিন্তু সুরেশ, তোমার খেয়ালের বশেই যে সমস্ত সংসার বাধা পড়বে আর উঠে যাবে, এ হলে হয়তো ভালোই, কিন্তু বাস্তব ব্যাপারে তা হয় না। তোমার যেখানে বাধা নেই, আমার সেখানে বাধা থাকতে পারে। তার মানে তুমি যেদিন ব্রাহ্ম মহিলাদের সম্বন্ধে যত কথা বলেছিলে আমি তা ভেবে দেখেছি। ভালো কথা, সেদিন বলেছিলে 1 মাসের মধ্যে আমার জন্য পাত্রী স্থির করে দেবে। তার কি হলো? সুরেশ মুখ তুলিয়া দেখিল মহিম গাম্ভীর্যের আড়ালে তীব্র পরিহাস করিতেছে। সেও গম্ভীর হইয়া জবাব দিল, আমি তো ভেবে দেখলুম মহিম, ঘটকালি করা আমার ব্যবসা নয়। তারপরে হাসিয়া কহিল, কিন্তু তামাশা থাক, এতদিন আমার মান রেখেছ বলে তোমাকে সহস্র ধন্যবাদ। কিন্তু আজ যখন আমার হুকুম পেলে তখন কাল সকালেই একবার সেখানে যাচ্ছ তো? না, কাল সকালে আমি বাড়ি যাচ্ছি। কখন ফিরবে? 10-15 দিনও হতে পারে, আবার মাসখানেক দেরিও হতে পারে। মাসখানেক? না মহিম, সে হবে না। বলিয়া অকস্মাৎ সুরেশ ঝুঁকিয়া পড়িয়া মহিমের ডান হাতটা নিজের হাতের মধ্যে টানিয়া লইয়া কহিল, আর আমার অপরাধ বাড়িও না মহিম। কাল সকালেই একবার যাও, তিনি হয়তো তোমার পথ চেয়ে বসে আছেন। বলিতেই তাহার কণ্ঠস্বর কাঁপিয়া গেল। মহিমের বিস্ময়ের সীমা পরিসীমা রহিল না। সুরেশের আকস্মিক আবেগকম্পিত কণ্ঠস্বর এই সুনির্বন্ধ অনুরোধে, বিশেষ করিয়া ব্রাহ্ম মহিলা সম্বন্ধে এই সশ্রম্ভব উল্লেখে সে যেন বিহ্বল হইয়া গেল। কিছুক্ষণ বন্ধুর মুখের পানে একদৃষ্টে চাহিয়া থাকিয়া জিজ্ঞেস করিল, কে আমার পথ চেয়ে বসে আছে সুরেশ? কেদারবাবুর মেয়ে? সুরেশ সহসা আপনাকে সামলাইয়া লইয়া বলিল, থাকতেও তো পারেন। মহিম আবার কিছুক্ষণ সুরেশের মুখের পানে চাহিয়া রহিল। সে যে ইতিমধ্যে ব্রাহ্ম বাড়িতে গিয়া অনাহৃত পরিচয় করিয়াও আসিতে পারে, এই সম্ভাবনা তাহার কোনো মতেই মনে উদয় হইল না। খানিকক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল, না সুরেশ, আমি হার মানছি। তোমার আজকের মেজাজ বাস্তবিক আমার বুদ্ধির অগম্য। ব্রাহ্ম মেয়ে পথ চেয়ে বসে আছে এ কথা তোমার মুখ থেকে বোঝা আমার দ্বারা অসম্ভব।
সুরেশ কহিল, আচ্ছা, সে কথা একদিন বুঝিয়ে দেব। তুমি বলো কাল সকালেই একবার দেখা দেবে। না, কাল অসম্ভব, আমাকে সকালের গাড়িতেই যেতে হবে। মিনিট কয়েকের জন্যেও কি দেখা দিতে পারো না? না, তাও পারিনি। কিন্তু তোমার কি হয়েছে বলো দেখি। সে কথা আর একদিন বলবো, আজ নয়। আচ্ছা, আমি নিজে গিয়ে তোমার কথা বলে আসতে পারি কি? মহিম অধিকতর আশ্চর্য হইয়া কহিল, পারো, কিন্তু তার তো কিছু দরকার নেই। সুরেশ কহিল, না থাক, দরকার দরকারি সব নয়। আমার পরিচয় দিলে তারা চিনতে পারবেন? একজন নিশ্চয়ই পারবেন। সুরেশ বলিল, তাহলে যথেষ্ট। তোমার বন্ধু বলে চিনবেন তো? মহিম বলিল, হ্যাঁ। সুরেশ এইবার একটুখানি হাসিবার চেষ্টা করিয়া বলিল, আর চিনবেন? তোমার একজন ঘোরতর ব্রাহ্মবিদ্বেষী হিন্দু বন্ধু বলে? না। মহিম বলিল, কিন্তু সেই তো তোমার প্রধান গর্ব সুরেশ। সুরেশ বলিল, তা বটে। বলিয়া কিছুক্ষণ মাটির দিকে চুপ করিয়া চাহিয়া থাকিয়া হঠাৎ উঠিয়া দাঁড়াইয়া বলিল, আজ আমার বড় ঘুম পাচ্ছে মহিম, আমি শুতে চললুম। বলিয়া অন্যমনস্কের মতো ধীরে ধীরে বাহির হইয়া গেল।